হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। সত্যি অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একদিকে আমরা দেখছি স্বাভিমান রক্ষার্থে সাধু সন্তরা তারা পথে হাঁটছেন, খালি পায়ে তপ্ত দুপুরে তারা পথে হাঁটছেন, এবং আরেকদিকে দেখছি আমরা ঠিক সেই দিনেই গোটা কলকাতা জুড়ে 2 মাসের জন্য 144 ধারা জারি হয়ে যাচ্ছে। আগামীতে বহু মিটিং মিছিল রয়েছে, নরেন্দ্র মোদী তার নিজের আসার কথা রয়েছে, এবং তার পাশাপাশি অদ্ভুতভাবে যে কোনো প্রচার মঞ্চ থেকে একটা সূক্ষ্ম বিভাজনের রাজনীতি তৈরি হচ্ছে। কেন, কী কারণে? ভোটের জন্য? খুব বড় প্রশ্ন। একটা রিপোর্ট দেখুন। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। এ লড়াই শাসকের চোখে চোখ রেখে, এ লড়াই অন্যায়ের প্রতিবাদের। মহানগরীর রাজপথ দেখল ধর্ম রক্ষায় সর্বত্যাগী সন্ন্যাসীদের প্রতিবাদের গর্জন। শাসকের বিরুদ্ধে উঠল সুর। কি আবহ যদি তৈরি হয়, একই উত্তেজনা, একই অন্যায় যদি হয়, তাহলে আবার একই সন্ন্যাসী বিদ্রোহের আমরা কিন্তু পুনরাবৃত্তি দেখতে পাবো। পশ্চিমবাংলায় এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এখানে সাধু সন্তদের বারে বারে অত্যাচার হচ্ছে, তা সহ্য করা যায় না। যখন গীতায় বলছে ধর্মের অধঃপতন হয়, তখন ধর্মের রক্ষা করার জন্য তখন মহামনীষীর আবির্ভাব হয়। তাই পশ্চিমবঙ্গে ধর্মের অধঃপতন হচ্ছে, এই সাধু সন্তরা তারা এগিয়ে আসছে। বাগবাজারে মায়ের বাড়ির সামনে থেকে শুরু হয় মিছিল। মিছিল যতই এগোয় ততই জনপ্লাবন। খালি পায়ে তপ্ত রাজপথে প্রতিবাদের সুর। যুগে সাধু সন্ন্যাসীরা যখনই দেশের সংকট হয়েছেন পথে নেমেছেন। সনাতনীতে দিয়ে এত সমস্যা কিসের এই রাজ্যের মুখ্যমন্ত্রী? জানি না, ইতিমধ্যেই বহুল প্রচারিত হয়েছে যে প্রধান মুখ্যমন্ত্রী কি উদ্দেশ্যে কি বলছেন তিনি জানেন। ভোট পেতে বিভাজনের রাজনীতি ভরসা হয়ে উঠেছে শাসকের। প্রচারের মঞ্চে বারবার উস্কানির রাজনীতি হাতিয়ার মুখ্যমন্ত্রীর। প্ল্যান বি দাঙ্গা করবার চেষ্টা করলো, সেটাও আমরা আটকে দিলাম। এখনো 3-4 দিন হাতে টাইম আছে, দেখবেন দাঙ্গা করতে দেবেন না। মিছিলের শহর কলকাতা, প্রতিবাদের শহর কলকাতা। দুর্নীতি থেকে রাজনীতি, সবের বিরুদ্ধে মিছিল দেখেছে মহানগরীর রাজপথ। এবার সেই পথেই ধর্ম রক্ষার লড়াই। শান্তির বাণী যারা ছড়াতে পারেন, বিপদে মানুষের পাশে যারা দাঁড়াতে পারেন, অন্যায়ের বিরুদ্ধে তাদের গর্জনও দেখল আজ গোটা দেশ। রিপাবলিক বাংলা। এই যে বিভিন্ন প্রচার মঞ্চ থেকে অদ্ভুত সব আশঙ্কার কথা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী, এবং যে ধরনের বক্তব্য রাখছেন, তার মূল কারণটা কি? রাজনীতি যদি করতে হয়, রাজনীতি করার মূল লক্ষ্য হচ্ছে, বা আমাকে যদি সরকারের ক্ষমতায় আসতে হয়, আমাকে যদি ক্ষমতায় থাকতে হয়, তাহলে আমি মানুষের কাছে কি পৌঁছে দেব? শিক্ষা, কাজ, কর্মসংস্থান, বাসস্থান, যাতে আমার দৈনন্দিন জীবনের কোনো সমস্যা না থাকে। কিন্তু সেই সমস্ত বিষয় নিয়ে একটি শব্দও আর ব্যয় করতে দেখা যাচ্ছে না, বরং বিগত কয়েক দিনে যে কটি প্রচার সভা দেখা গিয়েছে, শুধুমাত্র একটা বিভাজনের রাজনীতি দেখা গিয়েছে, এর বাইরে আর কিচ্ছু দেখতে পাওয়া যায়নি। কেন? এই প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব। আজকে যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যেকের সঙ্গে চলুন একবার পরিচয় পর্বটা সেরে নিই। আমার সঙ্গে একদম ডান দিকে আমার সঙ্গে রয়েছেন স্বামী অম্বিকানন্দ মহারাজ, আমার সঙ্গে রয়েছেন স্বামী পরমাত্মানন্দ মহারাজ, আমার বাঁ দিক থেকে রয়েছেন রাজশ্রী লাহিড়ী, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াই, অধ্যাপক, এবং আমার সঙ্গে রয়েছেন রাজপুত্র চন্দ্র, রাজনৈতিক কর্মী। আমি আজকে শুরুটা রাজপুত্রকে দিয়ে করি। রাজপুত্র, যে কথাটা বলে আমি আলোচনাটা শুরু করলাম,
যে একটা শাসক দলের কি ভূমিকা থাকা উচিত। আমি তোমায় কর্মসংস্থান দিতে পারছি কিনা, আমি তোমার দৈনন্দিন জীবনের সমস্যা মেটাতে পারছি কিনা, যে কারণে আমাকে সাধারণ মানুষ ভোট দিয়ে এনেছে, আমার তো সেটা দেখার কথা। বিভিন্ন প্রচার মঞ্চ থেকে সে সমস্ত কিছুর উদাহরণকে তুলে না ধরে, সেগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র জায়গায় জায়গায় গিয়ে একটা করে বিভাজনের সুর বাজিয়ে দেওয়া কেন হচ্ছে? না, একদমই না। যে আশঙ্কাগুলি মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন সেটা অত্যন্ত যুক্তিসঙ্গত। কেন? ভারতীয় জনতা পার্টি এখানে আনফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমাদের যারা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন, তৃণমূল কংগ্রেসের যারা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন, তারা ভারতীয় জনতা পার্টি। এই দলটি একটি এমন অত্যাশ্চর্য দল যারা কিনা মাধবীলতাকে প্রার্থী করেন, যিনি মসজিদের চূড়ো লক্ষ্য করে তীরধনুক বানিয়ে এরকম দেখান। এনারা টাইগার রাজা সিং এর মতন নেতাকে বিধায়ক করেন, যারা মুসলমান সম্প্রদায়ের প্রতি কি কি বলেছেন সেটা আমি এই সন্ধ্যের ডিবেটে বলতেও পারবো না। তারা সাধ্বী প্রজ্ঞার মতন এক সেকেন্ড সাধ্বী প্রজ্ঞার মতন মানুষকে তারা সাংসদ বানান, যারা নাথুরাম গডসেকে বলছে দেশভক্ত হ্যাঁ। এই ধরনের দল যখন রাজনীতি করতে আসে তখন একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর ভয় হয়, এবং সেটাই যুক্তিসঙ্গত। তার কারণ তিনি যখন দাঁড়ান তখন তাকে ভাবতে হবে তিনি এই রাজ্যের অভিভাবিকা, তার টেনশন হতে পারে অভিভাবক হিসেবে তিনি ভীষণ চিন্তিত এবং প্রচার মঞ্চ থেকে এই ধরনের কথা বলছেন। মুখ্যমন্ত্রীকেই দায়ী করা হবে। শোনো না রাজপুত্র, আমাকে একটা কথা বলো, তিনি ভীষণ ভয় পেয়ে এই ধরনের কথা বলছে এবং তুমি একাধিক উদাহরণ তুলে ধরলে, তাহলে তিনি ভীষণ যদি ভয় পেয়ে থাকেন, হঠাৎ করে কার্তিক মহারাজকে নিয়ে, ভারত সেবাশ্রমকে নিয়ে, রামকৃষ্ণ মিশনকে নিয়ে, ইসকনকে নিয়ে তিনি যে মন্তব্যগুলো করলেন, সেই মন্তব্যগুলো কাম্য ছিল? তিনি এই মন্তব্যগুলো কেন করেছেন? এই মন্তব্য করার কারণ কি? পূজনীয় স্বামী প্রদীপ্তানন্দ মহারাজকে নিয়ে যে আলোচনাটি হয়েছিল, এর আগের বারেও আমি রিপাবলিক বাংলাতে সেই আলোচনাতে আমি ছিলাম। আমি একটাই কথা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্যটি করেছেন সেটাকে গোটাটা চালানো হোক। উনি বলেছিলেন যে আমি শুনেছি প্রদীপ্তানন্দজি মহারাজ এ কথা বলেছেন, এটা উনি বলেছেন আমি শুনেছি, দেখিনি, শুনেছি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ও কমপ্লিটলি বলেননি যে উনি এ কথা বলেছেনই, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এ কথা আমি শুনেছি। তাই সম্পূর্ণ এই কথা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সন্তানের মতন দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তার তদন্তকারী সংস্থা গোয়েন্দা দপ্তর কারণ কথা না শুনে বলে দিলেন শুনেছি, একজন সন্ন্যাসীর অপমান করলেন, একজন সন্ন্যাসীকে অপমান করলেন। একদম ভুল কথা, একদম ভুল কথা, একদম ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা, মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁটা রেকর্ড বাজাচ্ছেন, হাঁটা রেকর্ড। আমি ভাই রাজপুত্র চন্দ্রের কথার পরিপ্রেক্ষিতে বলি, উনি বলছিলেন মাধবীলতার কথা, আমি জানি না মাধবীলতাকে, উনি বলছিলেন রাজা সিং এর কথা, আমি তার বিষয়েও কিছু জানি না। পশ্চিম বাংলাতে সিমির মতো একটা নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাতা ইমরানকে রাজ্যসভার সাংসদ করেছিলেন যিনি, তার নাম তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চলবে না ভাই, করবেন না, এই মিথ্যাচার করবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন, আর যে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছিলেন সেই সাধারণ মানুষ কি বলছেন শুনুন। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই।
দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। মাননীয়ার যে অপমান, আমাদের ভারত সেবাশ্রম সংঘ আমাদের আবেগ, সেই সেখানের মহারাজকে এরকম অপমান করেছে, সেই অপমানের প্রতিবাদ আমরা চাই এবং আমরা চাই যাতে ক্ষমা চান। মমতা ব্যানার্জিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। কোনো কথা নয়, আমাদের কার্তিক মহারাজকে অপমানের প্রতি আমাদের ভগবান সব সহ্য করবেন, প্রতিবাদ চাইছি, অবশ্যই চাই। কার্তিক মহারাজের কাছে ক্ষমা চাইতে হবে, সাধু সন্ত মানুষদের কাছে ক্ষমা চাইতে হবে। যেভাবে হিন্দু ধর্মের উপর উনি আক্রমণ করছেন ওপেন মঞ্চ থেকে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। একজন কার্তিক মহারাজ নয়, আমরা ঘরে ঘরে কার্তিক মহারাজ আছি। উনি তো শাহজাহানের মা আর আমরা বিবেকানন্দের মা। আমরা ঘরে ঘরে কার্তিক মহারাজকে জন্ম দিয়েছি এবং দেব। কি অদ্ভুত না? রাজপুতের খানিকক্ষণ আগে বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবক হিসেবে ভীষণ চিন্তিত হয়েছেন, কিন্তু যাদের জন্য চিন্তিত হলেন তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে কার্তিক মহারাজের কাছে গিয়ে ক্ষমা চান। আজকের মিছিলটায় বহু সাধারণ মানুষ ছিল। আমি রাজস্বী থেকে একটা হিন্টই পেতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিরকম ধরনের অভিভাবক? উনি কি আদৌ ক্ষমা চাইবেন? 2,28,00,000 বাঙালি হিন্দুর প্রতিনিধিত্ব করতে আজকে আমি এখানে এসেছি। এই ভারতবর্ষ অতীতে ইন্দিরা গান্ধীর সে ঘটনার সাক্ষী আছে। 1966 পার্লামেন্ট অভিযান, যে মহাযোগী মহাতপস্বী ভারতবর্ষে সেই সময় সন্ন্যাসীকে, যোগী সন্ন্যাসী করপাত্রজিকে তার পায়ে ধরে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিবেদন করেছিলেন এবং করপাত্রজি বলেছিলেন, তুমি প্রধানমন্ত্রী হবে কিন্তু কথা দাও তুমি গোহত্যা বন্ধ করবে। কথা রাখেননি ইন্দিরা গান্ধী। 66-তে পার্লামেন্ট অভিযান, গোহত্যা সাধু হত্যা হয়। সেই মহাযোগী উঠে দাঁড়িয়ে বলেছিলেন, গোপাষ্টমীর দিন তুমি সাধু হত্যা করেছো, ক্ষমা করে দিলাম, কিন্তু আজ তুমি গোহত্যা করলে, কথা দিয়ে কথা রাখলে না, তোমার পরিণতিও এটাই হবে। এবং সেই মহাযোগীর ভবিষ্যৎবাণী তা বিফল জানি। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন যে মাটিতে দাঁড়িয়ে উনি মুখ্যমন্ত্রী আজকে হয়েছেন, এই মাটি সন্ন্যাসী বিদ্রোহের মাটি। 150 জন সন্ন্যাসী সাধুকে বিনা কারণে 1771-এ ব্রিটিশ তারা হত্যা করেছিল। নাটোর থেকে, নাটোর রানী ভবানীর সেই স্থান থেকে, যাকে স্বয়ং ভবতারিণী তারা ব্রহ্মময়ী দর্শন দিয়ে তাকে তার সেবা করার বংশপরম্পরার অধিকার দিয়ে গেছিলেন, সেই রানী ভবানীর মাটিতে হত্যা হয়েছিল। এখানে দাঁড়িয়ে এই মাটি, সেই বাঙালি মাধবাচার্য যিনি সমগ্র সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে থেকে সন্ন্যাসীকে সশস্ত্র সংগ্রাম করা শিখিয়ে দিয়ে গেছিলেন, যে সন্ন্যাসীরা, সেই সন্ন্যাসীরা প্রথমবার আওরঙ্গজেবের মোগল সৈন্যকে তারা সামনা করেছিলেন কাশী বিশ্বনাথকে রক্ষা করার জন্য। রামকৃষ্ণ তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল, ভারত সেবাশ্রম দাঙ্গা করত অতীতে গঙ্গাসাগরের মেলা, এটা মুখ্যমন্ত্রীর কথা, এটার জবাব দিক। এখানে এটা রামকৃষ্ণ তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 21শে জুলাই আমি আসছি সময় খুব কম, কিন্তু যে সন্ন্যাসী একটা সম্প্রদায়কে যদি ভাগ করে দেওয়া হয়, মানে যেরকম ভাবে বিভাজন চলছে, এই সন্ন্যাসীরাই কিভাবে ব্রিটিশদের থেকেও এই ভারতকে রক্ষা করার চেষ্টা করে গেছে এবং সার্বিকভাবে সারা জীবন ধরে চেষ্টা করে যাচ্ছেন চুপ করে, মানে খুব শান্তভাবে। সেটা কেউ লক্ষ্য করছে না, হয়তো কেউ হয়তো খেয়াল করছে না। এবার আমি এ রাজ্যের মুখ্যমন্ত্রী, দুর্ভাগ্যজনকভাবে এটা বলতে হচ্ছে, মুখ আর মুখোশ এই দুটো দেখাবো। চলো। কি হয়নি? তীর্থস্থানগুলো দেখুন, দক্ষিণেশ্বর দেখুন, কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে, তারাপীঠ হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, লোকনাথ মন্দির হয়েছে, অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা 5 একর জমি বিনা পয়সায় দিয়েছি, ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা 3.5 কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি, আমরা তারকেশ্বর করে দিয়েছি, আমরা জলপেশ মন্দির করে দিয়েছি, শিব মন্দির, আমরা মদনমোহন মন্দির করে দিয়েছি, আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি,
আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান, গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি। আগে কিন্তু কেউ এই কাজ করতো না। আমাদের পরিবার পরিজন যারা বাইরে কাজ করে তাদের বলবেন ভোটটা যেন দিয়ে যায়, তা নাহলে তাদের নামগুলো কেটে দেবে। পরে বলবে মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যাট, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মধ্যখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায়, তৃণমূল কংগ্রেস ছাড়া। গঙ্গাসাগরে আগে একটা থাকার জায়গাও ছিল না, আজকে গিয়ে দেখবেন আমূল পরিবর্তন হয়ে গেছে। আপনারা তারাপীঠ গেলে দেখবেন, দক্ষিণেশ্বর গেলে দেখবেন কালীঘাট মন্দিরের কাজও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা দীঘায় একটা জগন্নাথ মন্দির করছি পুরীর মন্দিরের কায়দায়, এবং সেটাও আগামী 6 মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। দাঙ্গাও করতে পারে, দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে। প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না। আপনাকে যদি গালিও দেয়, আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন? ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত সাদিকে শরণ্যেত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। আমি জানি আমার নৌশক শেখ বোর্ডও এখানে আছে, অনেক সংখ্যালঘু ভাই বোনেরাও আছে, তাদের আমি ঈদ মুবারক জানিয়ে একটা কথা বলবো, ওরা অনেক ভয় দেখাবে, কেউ ভয় পাবেন না, ফাঁসবেন না। কেন মুসলিমরা আপনাদের কাছে হাত দেবে? আমরা সবাই কি মরে গেছি? হিন্দু হিন্দুর মতো চলবে, মুসলিম মুসলমানের মতো সম্মান পেয়ে চলবে। মনে রাখবেন প্রত্যেকের একটা ইজ্জত আছে, প্রত্যেকের একটা সম্মান আছে। বলুন তো হিন্দু মুসলমান এত ভাগাভাগি আমরা কেন করব ইলেকশনের সময়? আমাকে তো চিরকালই ওরা বলে যে আমি নাকি হিন্দু ধর্মে বিশ্বাস করি না। ভাগ্যিস হিন্দু ছিলাম বলে, তা নাহলে কবে বলেই তো এ বিদেশ থেকে এসছে। আমি কোনোদিনও বলি না, আমিও কিন্তু একটা ব্রাহ্মণ পরিবারের, হিন্দু পরিবারের মেয়ে, জেনে রাখবেন, কিন্তু আমি নিজের পরিচয় কখনো দিই না। অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপকো আচ্ছা রাখে। দেব দেবতা বলে হয় না, কাজের মধ্যে দিয়ে তৈরি হয়। আমার যে ঘরে ছোট্ট ঠাকুরের আসনটা, আমার ছোট্টবেলা থেকে ভবতারিণী মা, রামকৃষ্ণ সারদা মা ছবির সাথে আর অন্যান্য দেবদেবতারা আমার আসনে বিরাজ করে। আমি প্রতিদিন বাড়ি থেকে বেরোবার আগে আমি তাদের জল খাইয়ে, আমার বাড়িতে অবশ্য একটা সুবিধা আছে, আমি সর্বধর্ম সমন্বয় করি। আমার কোরআনও আছে, আমার বেদও আছে, আমার বেদান্তও আছে, আমার পুরাণও আছে, আমার বাইবেলও আছে, আমার গ্রন্থ সাহেবও আছে, আমার জেন্দাবাস্তাও আছে, আমার টিপিটকও আছে, আমার কাছে সবটাই আছে। আমার কাছে সময় খুব কম, আমি অল্প অল্প করে ঝন্টুবাবু এবং মহারাজের কাছে যাবো। আমি আগে একটু ঝন্টুবাবুর কাছে। এই ঝন্টুবাবু, আমরাও এটাই বলতে চাইছি যে সবার একটা করে সম্মান রয়েছে, সেটা ভাবা উচিত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক মন্তব্যে বুঝতে পারলাম না যে কোনটাকে প্রকৃত বলে ধরবো। বুঝতে পারি সংবিধান উনি যা বলেছেন থিওরিক্যালি ঠিক, যে প্রশাসন, যিনি প্রশাসনের প্রধান, তাকে সংবিধানের 25 এবং 26 নম্বর ধারায় ইনশিওর করতে হবে ভারতবর্ষে যে প্রত্যেকে যেন তার স্টেটে ধর্মীয় স্বাধীনতা এনজয় করতে পারে। এবার দ্বিতীয় অ্যাসপেক্টে আসছি, তুমি মুখ আর মুখোশের কথা বলছিলে। মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসার পরে একটা পদক্ষেপ এমন নিয়েছে যে তিনি সংবিধানের 25 এবং 26 নম্বর ধারা মান্য করে সবাইকে সমান ধর্মীয় আচরণ করতে দিয়েছেন। তিনি বলছিলেন, ভাই বলছিল তৃণমূলের প্রতিনিধি অমুককে প্রার্থী করা হয়েছে। ভাই তোমরা কি একটা উদাহরণ সেট আপ করেছো? সায়নীকে, একটি ধর্মের সর্বোচ্চ ঈশ্বরকে যিনি অশ্লীল ভাষায় আক্রমণ করে, তাকে তোমরা পার্টিতে নাওনি, শুধু তাকে কত বড় পদ দিয়েছো, আজকে তোমরা তাকে সাংসদ হিসেবে পাঠাতে চাইছো। দ্বিতীয়, তোমার দলের একজন বিধায়ক প্রকাশ্যে বলছে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। একটা পদক্ষেপ তোমরা এখনো পর্যন্ত নিয়েছো?
অর্থাৎ বলবে, তুমি বলবে একদম বলবে। সমতা রাখতে হলে তো তোমার প্রশাসন, তোমার মুখ্যমন্ত্রী এক চোখাবড়ি, আপনি কি সংবিধান মানেন না, তিনি হিন্দু বিরোধী। যখন যে আজকে যে মানুষগুলো রাস্তায় হেঁটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়ী। পানকে আপনার ঘরওয়ালিকে আমার বাড়িতে পাঠান, কারণ শারদা মাকে যখন দিনের পর দিন অপমান করেছে, মুখ্যমন্ত্রী নামেই তিনি প্রশাসনিক প্রধান, তিনি মহারাজ আমার একটাই সূক্ষ্ম প্রশ্ন, এরা রাজনীতি করেন, এরা রাজনীতির মানুষ, এরা রাজনীতি করেন, কিন্তু আমার সহজ প্রশ্ন, রাজনীতির মধ্যে কেন আজকে আপনারা জড়িয়ে পড়লেন? কেন আজকে আপনাদের খালি পায়ে পথে হাঁটতে হলো? কেন আজকে আপনাদের অস্তিত্বকে প্রমাণ করতে হলো? কেনই বা আপনাদেরকে অপমানিত হতে হলো? এই কারণটা কি, এর কি প্রয়োজনীয়তা ছিল? যিনি রাজ্যের সকলের মুখ্যমন্ত্রী আমাদের মাননীয়া, তিনি ভুলে গেছেন যে তিনি কেবলমাত্র 33% মুখ্যমন্ত্রী নন, তিনি গোটা পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের মুখ্যমন্ত্রী। এবং তিনি তার নিজের পদ বাঁচাতে, নিজের গরিমা বাঁচাতে জোর করে রাজনীতির ঘৃণ্য চক্রান্তের মধ্যে ধর্মকে জুড়ে দিচ্ছেন। ধার্মিক ব্যক্তিত্বদের, সাধু মহাত্মাদের নাম করে করে দেগে দিচ্ছেন এবং বারবার তাদেরকে ধর্মের এবং রাজনীতির এই লীলা খেলার মধ্যে নিয়ে এসে অপমানিত করছেন, বিধ্বস্ত করছেন। এমনভাবে হিন্দু সেন্টিমেন্টে তিনি আঘাত করছেন, এমনভাবে হিন্দুর স্বাভিমানে তিনি আঘাত করছেন, মহাত্মাদের এমন করে তিনি আক্রমণ করছেন, মানুষের কাছে মহাত্মারা দাঙ্গাবাজ বলে যেন প্রতীয়মান হয়, তার পথ উনি করে দিচ্ছেন। রামনবমীর আগে থেকেই তিনি বলে দিচ্ছেন রামনবমীর দিন দাঙ্গা হতে পারে, রামনবমীর মিছিলে অশান্তি হতে পারে। আমরা দেখলাম বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিলে তার বলার পরই পাথরবাজি হয়েছে, অশান্তি হয়েছে। শুধু তাই নয়, এই দাঙ্গা শব্দটা তিনি সবার আগে ব্যবহার করছেন। কোথাও কোনো দাঙ্গার পরিস্থিতি নেই পশ্চিমবঙ্গে, কিন্তু বারবার তিনি বলছেন আমি দাঙ্গার কথা ভাবছি, দাঙ্গা হতে পারে। এটা থেকে প্রশ্ন একটাই, যে এই আবহটা কে তৈরি করে দিল? বাংলা তো এই ছবি দেখেনি কখনো, এই আবহটা কে তৈরি করে দিল? দায়িত্ব নেই, দিকে দিকে গিয়ে কে তৈরি করলো? আমি বলছি হিন্দুর মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আরেকটা আলিবর্দীর মেয়ে ভাষা। আমার একটা ছোট্ট প্রশ্ন, সরকার চলছে আজকে, তাই দেখে বিজেপির জটটা আসছে। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে সৃজিতা, যে ক্লিপিংসগুলো আপনারা দেখাচ্ছিলেন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সবার শেষ যে ক্লিপিংস, সেখানে বললেন ওনার বাড়িতে একটা ছোট্ট ঠাকুরঘর আছে, সেখানে মা ভবতারিণীর পাশেই রামকৃষ্ণ এবং সারদার মূর্তি আছে। আমি বলছি নির্মল মাঝি যখন ওনাকে সারদা মায়ের সাথে তুলনা করলো, উনি কেন একটা শোকজ করতে পারলেন না? ওনার এই সৎ সাহস কেন দেখাতে পারলেন না? রাজপুত্র দিতে পারবে এই মঞ্চে বসে? পারবে না, পারবে না। আঘাত দেওয়াটা ওনার স্বভাব সিদ্ধ। হিন্দু বিরোধী একজন মুখ্যমন্ত্রী আজকে আমাদের আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে, তবে এই আলোচনা, এই প্রশ্ন হয়তো আগামীতেও থেকে যাবে এবং দুর্ভাগ্যজনক হচ্ছে সব থেকে বেশি আমরা জানি না কেন এরকম পদক্ষেপ নিতে হলো, যেটা একদম শুরুতেই আমরা ব্রেক করলাম। আজকে 2 মাস ধরে 144 ধারা জানি গোটা কলকাতা জুড়ে, কারণ কেউ জানে না। এই প্রশ্ন নেই, অনেকগুলো কিন্তু এবং জিজ্ঞাসা চিহ্ন নিয়ে আজকে আলোচনা শেষ করছি। পরবর্তী সময় ফের আলোচনা হবে। এখন ফিরছে একটা ছোট্ট বিরতির পর।